সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকে এমন একজনের বিষয়ে আমরা কথা বলবো, যদিবা আমি নতুন ধারার একটি ভিডিও ডকুমেন্টেশন বা ব্লগিং তৈরি করার চেষ্টা করছি। সেখানে রাজনৈতিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করব, কথা বলবো। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি চিন্তা করলাম যে শুরু থেকেই শুরু করি। অর্থাৎ বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দর্শনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কেন আগে কথা না বলি। এই কথাগুলো কেন প্রয়োজন? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন ধরনের রাজনৈতিক দর্শন ক্রিয়াশীল। সেটি আজকে যেমন ক্রিয়াশীল, তেমন আজ থেকে শতবর্ষ পূর্বেও সেই রাজনৈতিক বিভিন্ন দর্শন ক্রিয়াশীল ছিল। নানাজন নানা পথ মত দিয়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বন করে কেউ ক্ষমতায় যেতে চেয়েছে, কেউ রাষ্ট্র পরিবর্তন করতে চেয়েছে, কেউ ধর্মবিশ্বাসকে রাজনৈতিক বিশ্বাস হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছে। আবার কোনো ব্যক্তিবর্গ রাজনীতিকে সাম্যবাদের ধ্বনি তুলে মানুষের যে একেবারেই তৃণমূলের রাজনীতি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছে বা অনুশীলন করেছে। আজকের টপিকটা একটু আলাদা, একটু গম্ভীর, এবং আমি বলতে পারি যে পৃথিবী বুঝতে গেলে যে দর্শন বা ভিত্তিমূল সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমরা সহজেই বুঝতে পারি যে একজন মানুষের অধিকার সে জন্মসূত্রেই সে পেতে পারে, কিন্তু সেই অধিকারগুলো ধীরে ধীরে রাষ্ট্রযন্ত্র, ক্ষমতার বিভিন্ন ধরনের আহ স্বার্থান্বেষিতা এবং ক্ষমতা আহ, ক্ষমতাবাজ যে রাজনৈতিক অংশগুলো আছে তারা সেগুলো মানুষের অধিকারকে খর্ব করা হয়। এর মাঝখান থেকে গত শতাব্দীতে আমরা দেখলাম যে মার্ক্সীয় দর্শন, অর্থাৎ মার্ক্সিস্ট ফিলোসফিকে আমরা দেখি যে সারা পৃথিবীতে খুব ব্যাপকভাবে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করেছে। অনেকেই ভাবেন যে কার্ল মার্কস মানে শুধু রাজনীতি, মিছিল, লাল পতাকা কিংবা বিপ্লবী কোনো চিন্তা চেতনার একটি বিষয়। কিন্তু মার্কসিজম বা মার্ক্সীয় দর্শন আহ, এমন একটি দর্শন যেই দর্শনের চোখে সমাজের বিভিন্ন সত্যকে আমরা সহজে উপলব্ধি করতে পারি। এটি এমন একটি চশমা যেটি চোখে পড়লে আপনি সমাজকে খুব সাদা চোখে দেখতে পারবেন, খুব সহজে। অনেকে মনে করে যে মার্কসিজম মানে গুরুগম্ভীর একটি বিষয়, এটি বোধহয় যারা খুব শিক্ষিত সমাজ কিংবা যারা আহ এলিট শ্রেণীর বুদ্ধিজীবী তাদের ভিতরে সীমাবদ্ধ। আসলে কিন্তু তা নয়। এটি খুব সহজ। খেটে খাওয়া মুটে মজুর দুবেলা খেতে পায় না আহ, তাদের জন্য, এবং তারা সহজে এই সাম্যবাদী চিন্তা বা মার্কসিজমকে তারা সহজে গ্রহণ করতে পারে। আহ, এই পুরো বিষয়টা একটি বড় বিষয়। তো আমি খন্ড খন্ড ভাবে একটা সিরিজ আকারে করব। আজকে সেটার প্রথম পর্ব, যে মার্কসিজমের মূল ভাবনাগুলো কি। তো প্রথম পর্বে আমি মার্কসিজমের যে প্রাথমিক বা উৎপত্তি সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। সহজভাবে বলার চেষ্টা করব। গুরুগম্ভীর কোনো শব্দ বা জটিল কোনো শব্দ ব্যবহার করব না। এতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আহ, একটা জিনিস আপনারা ভাবুন যে গত ঊনবিংশ শতাব্দী 19th সেঞ্চুরিতে ইউরোপের কথা, যেখানে লন্ডনের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকতো। এর কারণটা ছিল শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং সেই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুধুমাত্র আহ, লন্ডন, প্যারিস, ইতালি বা স্পেন বা অন্যান্য জায়গা বা জার্মানির বিভিন্ন জায়গায়, শুধুমাত্র সেখানেই না, সারা ইউরোপ জুড়ে কিন্তু এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন হয়। যদিও বা এটা দৃশ্যের
একটি অংশ অত্যন্ত প্রোগ্রেসিভ, অর্থাৎ সমাজ সভ্যতা এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, মানব সভ্যতা বিকাশ হচ্ছে। অন্যদিকে এই জাঁকজমকপূর্ণ বড় বড় যে কলকারখানা তৈরি হচ্ছে, রেল লাইন বসছে, বিজ্ঞানের জয় জয়কার হচ্ছে, ঠিক এর উল্টো চিত্র তৈরি হয়েছে যারা শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, তাদের এই রক্ত ঘাম করা যে অর্থনৈতিক ভিত্তি, সেটি কিন্তু এক ধরনের চাপান্তর তৈরি করেছে, একটা দীর্ঘশ্বাস তৈরি করেছে। সেই সময় কারখানায় শ্রমিকরা প্রায় ১৬ থেকে ১৮ ঘন্টা কাজ করতেন। নারী শিশুরা কয়লা খনির অন্ধকারে প্রকোষ্ঠে তারা কাজ করত এবং বিভিন্ন শ্বাস-প্রশ্বাস জনিত অনেক সমস্যা তাদের সৃষ্টি হতো। তাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। দুবেলা ঠিক মতন খাবার যারা হাড় খাটুনি খেটে এই ধরনের শিল্প কলকারখানাকে তৈরি করছে, তাদের পেটে সেভাবে খাবার বা ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না। অন্যদিকে যারা কারখানার মালিক, সম্পদের পাহাড়ে পরিণত হচ্ছিল, তারা আরাম-আয়েশে দিনাবাত করছিল। ঠিক এই সময় ১৮১৮ খ্রিস্টাব্দের দিকে জার্মানিতে জন্ম নেন এক ক্ষুরধার বুদ্ধিজীবী, তার নাম কার্ল মার্কস, যিনি শুধু এই বৈষম্য দেখেই দুঃখ পাননি, তিনি প্রশ্ন করেছিলেন সবার কাছে তার বিভিন্ন ভাবনা দিয়ে, কি হচ্ছে আমাদের সমাজে? এর শেষ কোথায়? কি করে আমরা এই অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি অর্থনৈতিক ভিত্তি আমরা তৈরি করছি? মার্কসের অনেক আগে অনেক দার্শনিক ছিলেন, যেমন হিগেল, কান্ট, ফয়ারবাখ। তারা পৃথিবীর বিভিন্ন সমাজ সম্পর্কে, দর্শন সম্পর্কে বা রাজনৈতিক আহ, দ্বন্দ্ববাদ সম্পর্কে কিন্তু তারা ব্যাখ্যা করেছেন। কিন্তু মার্কস এসে একটা কথা বললেন যা দর্শনের ইতিহাসকে দুই ভাগে ভাগ করে দিল। তিনি বললেন, "The philosophers have only interpreted the world in various ways. The point is to change it." দার্শনিকরা এতদিন কেবল বিশ্বকে ব্যাখ্যাই করেছেন, কিন্তু আসল কাজ হলো একে পরিবর্তন করা। অর্থাৎ মার্ক্সীয় দর্শন কোনো ড্রয়িং রুমের কোনো ফিলোসফি না, কিংবা কোনো আতেল বুদ্ধিজীবীদের আহ, কলমে বিভিন্ন প্রবন্ধ সাহিত্য লেখার কোনো বিষয় না। মার্কসিজম অত্যন্ত সাধারণ এবং সাধারণ মানুষের জন্য এটি তৈরি হয়েছিল। আরেকটি বিষয় সেটা হচ্ছে তার দর্শনে যে ফিলোসফি অফ অ্যাকশনের কথা বলা হয়, অর্থাৎ কর্মের দর্শন, যেটা শোষিত মানুষের হাতে তুলে দেওয়া একটি হাতিয়ার, সেটা কিন্তু মার্ক্সীয় দর্শনের মূল ভিত্তির প্রাথমিক গাঁথুনি তৈরি করে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে মার্ক্সীয় দর্শনের ভিত্তি কি? মার্ক্সীয় দর্শনকে বুঝতে হলে আমাদের তিনটি প্রধান স্তম্ভকে চিনতে হবে। ভয় পাবেন না, আমি সহজভাবে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে হলো, প্রথম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, যেটাকে ইংরেজিতে বলে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। এই ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমটা কি সেটা আমি পরে বলছি। দ্বিতীয় যেটি হচ্ছে ঐতিহাসিক যে বস্তুবাদ, অর্থাৎ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। ৩ নম্বর উদ্বৃত্ত মূল্যতত্ত্ব বা অর্থনীতি, যেটাকে সারপ্লাস ভ্যালু অ্যান্ড ইকোনমিক্স বলা হয়। তবে আজকে আমরা মূলত ফোকাস করব দ্বন্দ্বমূলক বস্তুবাদ, যেটাকে বলা হয় যে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম, এর উপর। এবং নামটা শুনে খটোমটো লাগতে পারে, আসল আসন এটাকে সহজভাবে আমরা উপলব্ধি করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। এখানে দুটো শব্দ আছে, একটি হচ্ছে দ্বন্দ্ব আর একটি হচ্ছে বস্তুবাদ, অর্থাৎ ডায়ালেকটিক্স আর একটা ম্যাটেরিয়ালিজম। চলুন আগে বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজমটা বুঝে নিই, এটা আসলে কি। এটি প্রথম বুঝতে গেলে আমাদেরকে অবশ্য ভাববাদকেও নিয়ে আসতে হয়, অর্থাৎ ভাব বনাম বস্তুবাদের যে পার্থক্য আছে সেটি সম্পর্কে আমরা যদি একটু কথা বলে নিই।
অনেক ঐতিহাসিক বা দার্শনিকরা বলে থাকেন বা একটা প্রশ্ন করেন যে পৃথিবীতে আদি বা মূল সত্তা কি? অর্থাৎ এই যে জগৎ, এই জগতের আদি মূল ভিত্তি কি বা দর্শন কি? এই মানব সভ্যতা কিভাবে কথা বলা শিখেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড করেছে বা তার জীবনযাপনের জন্য কিভাবে তার মানদণ্ড তৈরি করেছে। একদল বলে এই জগৎ সৃষ্টি হয়েছে মন, চেতনা বা ঈশ্বরের ইচ্ছা থেকে। অর্থাৎ আগে চিন্তা, অর্থাৎ আইডিয়া, তারপরে বস্তু, তারপরে মেটার মানে যেটাকে বলে ইংরেজিতে মেটার বস্তু। এদের বলা হয় ভাববাদী বা আইডিয়ালিস্ট। যেমন ধরুন হেগেল মনে করতেন, বিশ্ববিখ্যাত দার্শনিক হেগেল, যে পরম সত্য অ্যাবসোলুট আইডিয়া থেকে জগতের সবকিছুর সৃষ্টি। কিন্তু মার্কস বললেন না, এটা সম্পূর্ণ উল্টো। মার্কস এবং তার বন্ধু ফ্রেডরিক অ্যাঙ্গেলস বললেন, আমাদের চারপাশের যে জগৎ, এই মাটি, বাতাস, শরীর, এগুলোই আসল সত্য। আমাদের মস্তিষ্ক আছে বলে আমরা চিন্তা করতে পারি। অর্থাৎ বস্তু বা ম্যাটার আগে, চেতনা পরে। তো একটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে ধরেন যে আপনার খিদে পেল, এটি একটি শরীর বৃত্তীয় বা বস্তুগত অবস্থা। যখন আপনার মনে খাওয়ার চিন্তা আসে, খিদের অস্তিত্ব না থাকলে খাওয়ার চিন্তার কোনো মূল্য নেই। কিন্তু যখন আপনার খিদে লাগছে তখন আপনার চিন্তার ভেতরে আসছে আপনাকে খেতে হবে। মার্কস বললেন, সমাজকে বুঝতে হলে আগে দেখতে হবে মানুষ কিভাবে বাঁচে, কি খায়, কিভাবে উৎপাদন করে। মানুষের চিন্তা বা ধর্ম বা সংস্কৃতি বুঝতে হলে আগে তার পেটের খবর নিতে হবে। এটিই হলো বস্তুবাদ। এই যে দ্বন্দ্বতত্ত্ব বা ডায়ালেকটিক্স যেগুলো আছে, সেটি সম্পর্কে যদি আমরা বলি, আগে তো আমরা বলেছি যে ভাববাদ এবং বস্তুবাদের ভিতরে যে পার্থক্য, তো ডায়ালেকটিক্স এর ব্যাপারে একটু কথা বলি। সেটি হচ্ছে হলো যে মার্কসে ধারণা দিয়েছিল যে যে এটা অবশ্য হেগেলের কাছ থেকেও মানে এই দর্শনটি সে গ্রহণ করেছিল। আহ, কিন্তু হেগেলের এই দর্শনটিকে সে অন্যভাবে আহ, আরো ব্যাখ্যা করেছে। হেগেল বলতেন যে দ্বন্দ্বটা হয় চিন্তার জগতে, আর মার্কস বললেন না, দ্বন্দ্বটা হয় বাস্তব জগতে, বস্তুর মধ্যে। তাহলে এই দ্বন্দ্ব বা ডায়ালেকটিক্স জিনিসটা আসলে কি? সহজ কথা, পৃথিবীর কোনো কিছুই স্থির নয়, সবকিছুই পরিবর্তনশীল, এবং এই পরিবর্তনের মূল কারণ হলো বস্তুর ভেতরের যে বিরোধ বা দ্বন্দ্ব। তো মার্ক্সীয় দ্বন্দ্বমূলক বাস্তব, এই যে বস্তুবাদের তিনটি প্রধান সূত্র আছে, এগুলো বুঝলে আপনি জগতের যে কোনো পরিবর্তনের কারণ বুঝতে পারবেন। আসুন এক এক করে বিষয়টি নিয়ে আমরা একটি ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করি। তো পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন, এটি একটি সূত্র হিসাবে যদি আমরা ধরি যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে পরিবর্তন কিভাবে হচ্ছে। ধরেন যে পানি গরম করছেন আপনি, তাপমাত্রা বাড়ছে, এটা হলো পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ কোয়ান্টিটেটিভ চেঞ্জ। জল কিন্তু তখনও জল আছে, শুধু গরম হচ্ছে, কিন্তু এই তাপমাত্রা 100°C এ পৌঁছবে, জল আর জল থাকবে না, সেটা বাষ্পে পরিণত হবে। অর্থাৎ তার গুণ বা ধর্ম বদলে গেল। অর্থাৎ এটা একটা গুণগত পরিবর্তন হলো, যেটাকে আমরা বলতে পারি যে কোয়ালিটেটিভ চেঞ্জ হলো। অর্থাৎ সমাজও তাই ঘটে। অর্থাৎ শোষণ বাড়ে, অত্যাচার বাড়ে, পরিমাণগত পরিবর্তন তৈরি হয়, মানুষ সহ্য করতে থাকে, কিন্তু একটা সময় আসে যখন আর সহ্য হয় না, সহ্য করতে পারে না, তখন ঘটে বিপ্লব। এটাকে গুণগত পরিবর্তন বলা যায়। সমাজ এক ব্যবস্থা থেকে আরেক ব্যবস্থায় লাভ দেয় তখন। আহ, এই যে বিপরীত ঐক্য, দ্বিতীয় সূত্র যদি আমরা আসি, ইউনিটি অ্যান্ড স্ট্রাগল অফ অপোজিটস, অর্থাৎ বিপরীতের ঐক্য ও সংগ্রাম। প্রত্যেকটা জিনিসের ভেতরে দুটো বিপরীত শক্তি কাজ করে। একটা চুম্বকের যেমন উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থাকে এবং এদের আলাদা করা যায় না, তেমনি সমাজেও বিপরীত শক্তি থাকে। যেমন পুঁজিবাদী সমাজে মালিক শ্রেণী থাকে
এবং শ্রমিক যাদেরকে আমরা প্রোলেটারিয়েট বলা হয়, মালিক চায় কম বেতন দিয়ে বেশি লাভ করতে, শ্রমিক চায় বেশি বেতন এবং ভালো জীবন। এই দুইজনের স্বার্থ সম্পূর্ণ উল্টো, কিন্তু তারা একে অপরকে ছাড়া চলতে পারে না। মালিকের কারখানা চালাতে শ্রমিক লাগে, শ্রমিকের বাঁচার জন্য কাজ লাগে। এই যে বিপরীতমুখী টানাপোড়েন, এটাই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই সংগ্রামী এই সংগ্রামী পরিবর্তনের মূল ইঞ্জিন। তো তৃতীয় যে সূত্র, সেটি হচ্ছে হলো যে নেগেশন অফ দ্য নেগেশন, অর্থাৎ নীতিমূলক নেতিকরণ যেটাকে বলা হয়। এটা একটু মজার। ধরুন, আপনি একটা ধানের বীজ মাটিতে পুঁতলেন, বীজটা নষ্ট হয়ে গেল, বা সেই বীজ থেকে গাছ হলো, এবার গাছটা বড় হলো, ফুল দিল, আবার নতুন অনেকগুলো বীজ দিল এবং গাছটা মরে গেল। ফলাফল কি? আমরা ফিরে পেলাম সেই বীজকে, কিন্তু এবার একটা নয়, অনেকগুলো আরো উন্নত মানের বীজ হয়তোবা। ইতিহাসও এইভাবে চলে। আদিম সাম্যবাদী সমাজ ছিল, যেখানে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছুই ছিল না আদিম সমাজে। সেটা ভেঙে তৈরি হলো দাস প্রথা বা সামন্তবাদ, অর্থাৎ মালিকানা এলো। সেটা ভেঙে এলো পুঁজিবাদ। মার্কস বলেছেন, পুঁজিবাদ ভেঙে গিয়ে আসবে কমিউনিজম বা সাম্যবাদ, যেখানে আমরা আবার সেই আদিম সাম্যবাদের মতো মালিকানাহীন ব্যবস্থায় ফিরব, কিন্তু এবার সেটা হবে আধুনিক প্রযুক্তি ও প্রাচুর্যের সাথে। একেই বলে নীতিকে নেতিকরণ বা নেগোসিয়েশন অফ দ্য নেগেশন। তো আমি এই পর্যন্তই এই প্রথম পর্বটা রাখছি। দ্বিতীয় পর্বে আরো বিস্তারিতভাবে ধীরে ধীরে অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আসবো। মূল কথা, মার্কসিজম একটি অর্থনৈতিক সামাজিক ব্যাখ্যা দিয়েছে। সমাজ পরিবর্তন কিভাবে হয়, সমাজকে পরিবর্তন কিভাবে হয়, কখন বিপ্লব সংগঠিত হয় এবং সম অধিকার বা সাম্যবাদ কিভাবে একটি সমাজের ভিতরে আদর্শিক স্তম্ভ হিসেবে গড়ে উঠতে পারে। পরবর্তী পর্বে এই বিষয়ে আরো বিস্তারিত বলবো। ধন্যবাদ।